আমাদের নেতৃত্ব দিন, আমরা পারবো। ইংরেজ তার শক্তি প্রদর্শন করে আমাদের ভয় পাইয়ে দেবে। আমরা কি এতটাই ভীরু? আমরা আমাদের পাল্টা শক্তি প্রদর্শন করব। যখন মাস্টারদা তার এই ছাত্রদের ডাকছেন, গোপনে গোপনে ডাকছেন, আলোচনা করছেন, তখন তাদের বোনেরা বললেন, কি মাস্টারদা তোদের ডাকছে কেন রে? বললেন, ডাকছেন আমরা যাব, আত্মবলিদান করব, দেশের জন্য লড়াই করব। কিন্তু তোরা দেশের জন্য লড়াই করবি, আমরা কি করতে পারি না? ভাবুন, সেই সময় বাংলার মেয়ে, ভারতবর্ষের মেয়েরা কিন্তু তখনও পর্দানসীন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মে মেয়েদের পর্দানসীন করে রাখা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রীতিলতা, বাংলার কল্পনা, বাংলার ইন্দুমতি এরা মাস্টারদাকে ধরলেন যে আপনি কি মনে করেন আমরা মেয়েরা ভীতু? আমরা পারি না আত্মদান করতে? মাস্টারদা বলছে, তোমরা এসব কাজ কি করে করবে? এ তোমাদের কাজ নয়, এ তো আগুন নিয়ে খেলা। ব্রিটিশদের সঙ্গে আমাদের মুখোমুখ সমর, লড়াই হবে, এ তো সত্যাগ্রহ নয়। তারা বললেন আমরাও করব। দল তৈরি করলেন মাস্টারদা। আপনারা জানেন চট্টগ্রাম অস্ত্রাগারে যে বিদ্রোহ, ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসে প্রথম একটি সংগঠিত গেরিলা ওয়ার। দখল করে নিলেন, 5-6 জন তরুণ মিলে দখল করে নিলেন গোটা অস্ত্রাগার। অভিজ্ঞতা কম, দখল করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হলো, বন্দুক দখল করলেন, টোটা দখল করলেন না। তারপরে লড়াই হলো, 2 দিন পাহাড়ে যুদ্ধ হলো। যুদ্ধ করতে করতে তরুণের প্রাণ দিলেন। 2 দিন সেখানে স্বাধীনতার পতাকা উত্তোলিত ছিল। মাস্টারদা সূর্য সেন স্বাধীনতার বাণী দিয়েছিলেন, তাকে স্যালুট দিয়েছিলেন সেনাপতি হিসেবে গণেশ ঘোষ, পরবর্তীকালে সিপিআইএম এর নেতা, যিনি 32 বছর জেল খেটেছিলেন। সুকুমার সেন কিন্তু আপনার জেনার লোক, আন্দামান কারাগারে ছিলেন 25 বছর। এরা সবাই যখন লড়াই করছেন, এই বিভিন্ন ধরনের লড়াই, তখন তারা নেতাজিকে কংগ্রেসের মধ্যে থেকে বললেন, আজকে নেতাজির কথাই বিশেষ করে উল্লেখ করব, যে আপনি নেতৃত্ব দিন। রবীন্দ্রনাথ আশীর্বাদ করে বললেন, বাংলার তরুণ আদর্শ নেতা হচ্ছে তুমি নেতাজি সুভাষ, তুমিই পারো। আওয়াজ তুললেন তারা কলকাতা কংগ্রেসে যে আমরা ভারত ছাড়তে বলবো ইংরেজকে, ভারত ছাড়ো। মহাত্মা গান্ধী প্রথমে খালি দ্বিধাগ্রস্ত ছিলেন। তারপরে ভারত ছাড়া আন্দোলন, আপনারা জানেন ঐতিহাসিকভাবে মহাত্মা গান্ধীর সঙ্গে নেতাজির বিরোধ। তিনি কংগ্রেস ছাড়লেন, ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন এবং তিনি কমিউনিস্টদের সহযোগিতায় আত্মগোপন করে এলগিন রোডের বাড়ি থেকে আফগান প্রান্ত চলে গেলেন তিনি বিদেশে। সেখানে গিয়ে রাসবিহারী বোস তাকে আইএনএ তৈরি ছিল, অর্থাৎ যে সমস্ত ভারতীয় সেনারা যুদ্ধবন্দী হিসেবে ছিলেন, তখন পৃথিবীতে একটা বড় যুদ্ধ চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে দল, সেই দলের নেতা হচ্ছেন হিটলার, ফ্যাসিস্ট হিটলার। আরেক দিক দিয়ে গণতান্ত্রিক দেশ যারা মনে করছেন তাদের নেতৃত্বে আছে সোভিয়েত রাশিয়া, তাদের সঙ্গে ইংরেজ আমেরিকাও ছিলেন। তারা বারে বারে চেষ্টা করছিলেন যে হিটলার সোভিয়েতকে ভেঙে দিক, আমাদের আপত্তি নেই। সে ঐতিহাসিক যুদ্ধের বিবরণ যারা পড়েছেন তারা জানেন, আমি সেই বিস্তৃত বিবরণের মধ্যে যাব না, রাত পার হয়ে যাবে। যখন হিটলার ভাবছেন যে আমি কালকেই সোভিয়েত দখল করে নেব, আমরাই হচ্ছে আর্য রক্ত, আমরা হচ্ছে পিওর ব্লাড, আমরাই শাসন করব পৃথিবীতে, আর তোমরা শাসিত হবে। আর কমিউনিস্ট যারা মানুষে মানুষে ভেদাভেদ মানে না, যারা মনে করে শ্রমিকরাই হচ্ছে মূল শক্তি, তাহলে তো আমার পুঁজিবাদী যারা আমাদের জন্ম দিয়েছে, যারা আমাদের লালন পালন করেছেন, তাদের স্বার্থ বিঘ্নিত হবে, হতে দেয়া যাবে না। তখন ভারতবর্ষের মানুষও লড়াই করছেন ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সেই 1905 সেই সময়ে 2টো রাজনৈতিক দল ইংরেজ তৈরি করলেন কৌশলে। একটি রাজনৈতিক দল হলো আরএসএস। তারা বললেন আমাদের 3টি লক্ষ্য। মুসোলিনি, হিটলার যেমন বলেছেন যে তাদের লক্ষ্য কমিউনিস্ট বিরোধিতা, আমরা ভারতবর্ষের বুকে আরএসএস ঠিক করলাম আমাদের প্রথম আক্রমণের বিষয়বস্তু হবে কমিউনিস্টরা।
আজও উপলব্ধি করছেন আক্রমণ হচ্ছে। কমিউনিস্টদের বিরোধিতা, মুসলমানের বিরোধিতা এবং হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা, পাশাপাশি মুসলিম লীগের জন্ম হলো। তারা বললেন ওরা যদি হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠার কথা বলে তাহলে আমরা কোথায় যাব? আমরা মুসলমানরা, আমরা ভারতীয়, কেউ কিন্তু বিদেশি নয়। ভারতবর্ষে জন্মেছে, ভারতবর্ষে মরবে। ভারতবর্ষের মাটিতে চাষ করেছে, ভারতবর্ষের সম্পদ তৈরি করেছে, ভারতবর্ষে কৃৎশিল্পী হিসেবে, মৃৎশিল্পী হিসেবে, স্বর্ণকার হিসেবে ভারতবর্ষে সম্পদ তৈরি করেছে। ইংরেজ দেখলে গোটা ভারতবাসী যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তাহলে আমাদের পক্ষে খুব বিপদ। অতএব ঐক্যবদ্ধ ভারতবর্ষকে ভেঙে দাও। তারা কৌশলে ধর্মের বিভেদের বীজ বপন করলেন এবং আমাদের দেশের তৎকালীন একাংশের নেতারা সেই ধর্মীয় উন্মাদনায় ভেসে গেলেন দেশের স্বার্থকে ভুলে গিয়ে। যখন ইংরেজ সাম্রাজ্যবাদ পরাজিত হওয়ার মুখে, তার বিরুদ্ধে লড়াই হচ্ছে, কৃষকরা সংগ্রাম করছেন। কত ধরনের কৃষক সংগ্রাম হয়েছে গোটা ভারত জুড়ে বিভিন্ন জায়গায়। শ্রমিকরা ধর্মঘট করছেন। সুতাকল ধর্মঘট মহারাষ্ট্রের সুতাকল তখন সবচেয়ে বড় শক্তিশালী সুতাকল। আর ভারতবর্ষের এই সুতি বস্ত্রের যে গুণমান, সেই গুণমান ইংল্যান্ডের ম্যানচেস্টারে তৈরি সুতি বস্ত্রের গুণমানের থেকে অনেক উন্নত। অতএব এখান থেকে সুতি বস্ত্র সেখানে যাচ্ছে, তাদের সুবিধের জন্য লুট করা হচ্ছে। দেখেছেন গতকাল না পরশু দেখলাম অক্সফ্যাম বলে একটি সংগঠন, তারা হিসেব করে দেখিয়েছেন যে ইংরেজরা ভারতবর্ষ থেকে কত লক্ষ কোটি ডলার লুট করেছেন। এই লুটের বিরুদ্ধে লড়াই ছিল। সে লড়াইয়ে সমস্ত ভারতবর্ষ ঐক্যবদ্ধভাবে লড়াই করলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিটলার পরাজিত হলেন, কমিউনিস্টরা তাদের জয়ের পতাকা উত্থান করলেন। দেশে দেশে মানুষ মুক্তি পাগল হয়ে গেলেন। যারা এতদিন পরাজিত ছিলেন তারা মাথা উঁচু বললেন আমাদেরও স্বাধীনতা চাই। সেই মুহূর্তে ভারতবর্ষের ইংরেজ বুঝতে পারলেন এদের আটকে রাখা যাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তখন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন চার্চিল বলেছিলেন যখন এখানে স্বাধীনতা আন্দোলন হচ্ছে, গোল টেবিল বৈঠক হচ্ছে, যে আমি ইংল্যান্ডের রানীর সাম্রাজ্য অস্ত যাওয়ার জন্য প্রধানমন্ত্রী হইনি। ব্রিটিশ সাম্রাজ্যের অস্তমিত হয় না। বলা হয় ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হয় না। পৃথিবীর সব জায়গায় ব্রিটিশের কলোনি ছিল, পুঁজিবাদী কলোনি। দেশের পৃথিবীর মানুষকে তারা শোষণ করে তাদের সম্পদ তৈরি করেছে। আমরা ভারতবর্ষের মানুষ লড়াই করে, আপনারা কি মহাত্মা গান্ধীর সত্যাগ্রহে এত ভয় পেয়ে গেলেন? অ্যাটলি বলছেন ইতিহাসের কথা, আমার লেখা নয়, আমার তৈরি গপ্প নয়। আমি যে কথাগুলো বলছি আপনারা সকলে ফিরে গিয়ে নিজেরা নিজেদের মতো অধ্যয়ন করুন, করে দেখবেন যদি আমি ভুল বলে থাকি আমাকে ডাকবেন, এই মঞ্চে এসে দাঁড়িয়ে ভুল সংশোধন করে আপনাদের কথা মেনে নেব। তিনি বলছেন আমরা মহাত্মা গান্ধীর সত্যাগ্রহকে সামান্য ভয় পেয়েছিলাম, মিনিমাল। তাহলে কি হবে? তখন গোটা ভারতবর্ষে কৃষকরা বিদ্রোহ করছে, শ্রমিকরা ধর্মঘট করছে, নৌবাহিনীতে বিদ্রোহ হয়ে গেছে। কমিউনিস্ট দলের নেতৃত্বে তাদের ট্রেড ইউনিয়নের নেতৃত্বে নৌবাহিনীতে বিদ্রোহ হচ্ছে, যে নৌবাহিনী ব্রিটিশদের অন্যতম শক্তিশালী একটা যুদ্ধ অস্ত্রের অঙ্গ। আর নেতাজি সুভাষচন্দ্র বসু তখন আইএনএ ফোর্স নিয়ে মণিপুরে ঢুকে পড়েছে, যে মণিপুর আজকে বিজেপি ধ্বংস করে দিচ্ছে। এই সমস্ত রকম পরিস্থিতিতে আমরা ঠিক করলাম আমরা ভারতবর্ষ থেকে চলে যাব, এবং তারা ইংল্যান্ডের পার্লামেন্টে আইন করে ভারতবর্ষের স্বাধীনতার কথা ঘোষণা করলেন। আমরা চিনিয়ে নিইনি, আমাদের দেশের স্বাধীনতা ওদের পার্লামেন্টে ঘোষণা করে দিল। যারা আন্দোলন করছিলেন স্বাধীনতা সংগ্রামে তাদের মাথায় ছিল যে আমরা যদি স্বাধীন হই আমরা দেশ শাসন করব কি করে? আমরা তো কখনো শাসন করিনি। 500 বছর মোগলদের শাসনে আমরা ছিলাম, বিদ্রোহ করতে পারিনি। আজকে অনেক বিজেপির নেতারা, বড় বড় নেতারা অতীত গৌরবের, অতীত ঐতিহ্যের কথা লাফালাফি করে বলেন। কোথায় সেই অতীত গৌরব?
মোগল সাম্রাজ্য এখানে 500 বছর শাসন করেছে, 500টা সংগ্রাম হয়েছিল। কোথায় ছিল ধর্মের বিরোধ? হিন্দুরা তখনও বেঁচে ছিলেন, তাদের মন্দির ছিল, তাদেরও মসজিদ হয়েছে, কখনো কখনো মন্দির মসজিদে মারামারি হয়েছে, কিন্তু কখনো এটা হয়নি যে আমার ধর্ম আজকে খুব বিপদে, তুমি তোমার প্রতিবেশীর গলায় ছুরি বসিয়ে দাও। সেই জায়গায় দাঁড়িয়ে ইংরেজের বিরুদ্ধে যখন প্রথম লড়াই, ইংরেজ ভারতবর্ষে কিভাবে আসে ব্যবসা করতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনারা জানেন, রবীন্দ্রনাথ লিখেছিলেন বণিকের মানদণ্ড হাজির হলো শাসকের রাজদণ্ড হিসেবে। ব্যবসা করতে এসেছিলেন আমাদের দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য। তাদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে আমাদের দেশের কৃষকেরা, যাদের বলা হয়েছিল সিপাহী, যেটা বলা হতো সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের মধ্যে বিভাজন তৈরি করার জন্য ব্রিটিশ ঐতিহাসিকেরা গপ্প খাড়া করলেন যে এই বিদ্রোহ ব্রিটিশের বিরুদ্ধে নয়, এই বিদ্রোহ হচ্ছে ধর্মীয় কারণে। কেন? ওই টোটায় নাকি গরুর মাংস এবং শূকরের মাংস মিশিয়ে দেওয়া হয়েছিল। বিশ্লেষণাত্মক ঐতিহাসিক যারা, তারা বলছেন যে এটা ইংরেজের কৌশল। সেই কৌশল কাজে লাগিয়ে তারা 1857 পর আরো 100 বছর আমাদের লড়াই করতে হয়েছে, শত শত প্রাণ বলিদানের মধ্য দিয়ে। কত নাম করব, গোটা দেশ জুড়ে। ভগৎ সিং, তিনি বোম মারলেন, 19 বছরের ছেলে। কারণ জালিয়ানওয়ালাবাগে কি সাংঘাতিক অত্যাচার হয়েছিল। একটা ছোট্ট, এইরকম একটা ছোট্ট পার্কের মধ্যে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো। তার বিরুদ্ধে প্রতিবাদ কে করেছিলেন? ভারতবর্ষের তৎকালীন কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করতে সাহস করেননি। সাহস করেছিলেন আমার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ প্রথম প্রতিবাদ করে বললেন, রানীর দেওয়া নাইট। আপনারা জানেন সে সময় নাইট উপাধি হচ্ছে পৃথিবীর অন্যতম কাঙ্ক্ষিত সম্মান। সেই নাইট উপাধি তিনি রানীকে ফেরত দিয়ে দিলেন, একটা চিঠি লিখলেন। রবীন্দ্রনাথের বন্ধু রোটেনস্টাইন, তিনি লন্ডনে ছিলেন, যিনি রবীন্দ্রনাথকে বিশ্বে পরিচিত করিয়েছেন। তিনি বলছেন, তুমি কবি, তুমি শিল্পী, তুমি এই সব রাজনৈতিক বিষয়ে কেন মাতামাতি করছো? বঙ্গশ্রী পাহাড় মতো লোভী শিল্পী বা সৃষ্টিকর্তা তিনি ছিলেন না। তিনি তার বন্ধু, পরমতম বন্ধু রোটেনস্টাইনকে লিখছেন, মহারানীকে যা লিখেছিলেন, যারা আমার দেশের নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে তাদের আমি অসভ্য এবং বর্বর মনে করি। তাদের দেওয়া সম্মান নেওয়া মানে হচ্ছে নিজেকে অপমানিত করা। আমি তাই এই সম্মান গ্রহণ করলাম না, সেজন্যই ফেরত দিয়ে দিয়েছি। প্রথম পৃথিবীর মানুষ নড়ে চড়ে বসলে, দেখিনি বাবা, কে এক এশিয়ার কবি সে মহারানী ভিক্টোরিয়ার মুখের উপরে তার দেওয়া সম্মান ছুঁড়ে ফেলে দেয়। কি ঘটেছে এমন? হইচই শুরু হয়ে গেল। ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন উঠল। কেউ কেউ বললেন, পার্লামেন্টেরিয়ানরা, আমরা তো সভ্য জাতি বলে দাবি করি, আর একজন কবি তিনি আমাদের কি বলছেন? কেন? ডাকো। ডাকা হলো ডায়ারকে, যে ডায়ার, একজন ডায়ার ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর একজন ডায়ার ছিলেন পুলিশ কমিশনার, দুজনেই ডায়ার, যারা নির্বিচারে হত্যা করেছিলেন। এই কথাগুলো বলছি যে আমাদের মানুষের চেতনায় এসব থাকা দরকার। মন্দির মসজিদ গির্জায় গিয়ে এ চেতনা আসবে না। ডায়ার বলছেন, আমার কাছে যদি আরো গুলি থাকতো আমি সমস্ত গুলি দিয়ে আরো গুলি করতাম। এই অসভ্য ভারতবাসীকে শিক্ষা দিতে গেলে চাবুক দিয়ে শিক্ষা দিতে হবে। সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করেছেন আরএসএস। আজও যারা আরএসএস এবং হিন্দুত্ববাদের কথা বলেন, তারা ভাবুন ডায়ারের এই অত্যাচারের তারা সমর্থক। যে ডায়ার পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারেন, আমার কাছে গুলি থাকলে আমি আরো হত্যা করতাম। কেন? ভারতবর্ষের মতো অসভ্য জাতিকে শিক্ষিত করতে গেলে চাবুকের ওপর শিক্ষিত করতে হবে।
আমার দেশের ছেলেরা তো ছেড়ে দেয়নি। 19 বছরের ভগৎ সিং, সুখদেব, চন্দ্র আজাদ, আশফাকুল্লাহ ছেড়ে দেননি। তারা বলছে আমরা সোশ্যালিজম চাই। তারা একটা সোশ্যালিস্ট পার্টি তৈরি করেছেন, বোম মারলেন। 19 বছরের ছেলে হাসতে হাসতে কবিতা লিখছেন, জেলে বসে লেলিন পড়ছেন। তাকে জিজ্ঞাসা করা হলো তুমি হঠাৎ বোম ছুড়লে কেন? বলে বোম আমি তো কাউকে মারার জন্য বোম ছুড়িনি, আমি বোম ছুড়েছি ভারতবর্ষের নিদ্রিত চেতনাকে জাগ্রত করার জন্যে। হে ভারতবাসী জাগো, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জেগে ওঠো। তোমার দেশ, তোমার মাটি, তোমার কৃষক, তোমার সম্পদ, তাকে তারা লুট করছে। এই সামগ্রিক লড়াইয়ের ফল যখন আমরা এগোচ্ছি স্বাধীনতার মুখোমুখি দাঁড়িয়ে, তখন প্রশ্ন উঠল আমরা স্বাধীন হলে শাসন করব কি করে? আমরা তো কবু শাসন করিনি। আমরা আশ্রম করেছি, গুরুবাদ করেছি, শাসন তো করিনি। তাহলে শাসন করতে গেলে আধুনিক ব্যবস্থায় একটা শাসন বিধি দরকার, সংবিধান চাই। কংগ্রেস যখন আন্দোলন করছে তখন তারা একটা সংবিধান তৈরি করেছিলেন 1930 সালে, যার মাথায় ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু আর আমার বাংলার সিআর দাস, বিখ্যাত আইনজীবী। তখন তো দেশের আন্দোলনের নেতৃত্বই দিচ্ছেন আইনজীবীরা, কারণ ইংরেজদের সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করতে হবে, মাঠে ঘাটে লড়াই করতে হবে, সবের একটা সম্মিলন দরকার। কিন্তু সেই সংবিধান গ্রহণ হল না। এখন আমরা লড়াই করেছি, স্বাধীনতা পাচ্ছি, আমরা দেশ শাসন করব কিভাবে? সংবিধান কমিটি তৈরি হলো। এটা রাম দেয়নি, শিব দেয়নি, আল্লাহ আকবর দেয়নি, যীশুখ্রিস্ট দেয়নি। আমার দেশের আত্মনিবেদন করি মানুষের জীবনের উপর দাঁড়িয়ে এটা আমরা অর্জন করেছি। সেই সংবিধান সভায় দীর্ঘ আলোচনা হলো 3 বছর। ওটা চায়ের দোকানে বসে চায়ের টেবিলে গপ্প নয়, সেখানে আমরা ঠিক করলাম, আলোচনা হচ্ছে। ওদিকে তো একদল তারা বলল আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম যে সমস্ত প্রান্তে থাকে তাদের দিয়ে আমরা একটা নতুন রাষ্ট্র করব পাকিস্তান। তারা তো পাকিস্তান হয়ে গেলেন থিওক্রেটিক স্টেট। ইসলাম নাকি তাদের বাঁচাবেন, ইসলাম বাঁচাচ্ছেন? আজকে পাকিস্তানকে কি ইসলাম বাঁচাতে পারছে? নেপাল ছিল হিন্দু রাষ্ট্র, তারা বলছেন আমরা আর হিন্দু রাষ্ট্র নই। একজন তিনি আদিবাসীদের প্রতিনিধি ছিলেন, জয়পাল সিং মুন্ডে। তিনি উঠে বললেন ওহে বাবু, এই তোমরা যারা বারবার বলছো না ধর্ম ধর্ম, তোমরা কারা? সংবিধান সভায়, আমার কথা না, তোমরা সবাই বিদেশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন ঐতিহাসিকভাবে, তোমরা সবাই বিদেশি। কথাটা ছিল তোমরা সবাই আমাদের দেশকে আক্রমণ করেছো, ইউ আর ইনভেডার্স। ইনভেডার্স মানে হচ্ছে আক্রমণকারী। আমরা আসল ভারতীয়, যারা ভারতের মূলবাসী, আমাদের কাছে ধর্মের কোনো দোহাই নেই। আমরা প্রকৃতিকে পূজা করি। আমাদের কাছে আল্লাহ আকবর, রাম, জয় শ্রীরাম এসব নোংরামও নেই। আমরা প্রকৃতিকে ভালোবাসি। আমরা পাহাড়, নদী, জল, সমুদ্র তাকে রক্ষা করি। এ দেশটা আমাদের। এদেশে যদি থাকতে হয় তাহলে মিলেমিশে থাকো। কি অদ্ভুত কথা একজন আদিবাসী নেতা বলতে পারেন। এই সব কিছু হওয়ার পর বলা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের জনগণ আমাদের সংবিধান দিলাম। আবারও বলি, আল্লাহ আকবর, জয় শ্রীরাম মন্দির, কুম্ভমেলা কেউ আমাদের সংবিধান দেয়নি। সংবিধান দিয়েছে ভারতবর্ষের জনগণ সংগ্রামের পরিণতিতে। আমরা দেশ শাসন করব কি করে? কোথায় নিয়ে যাব দেশকে? বলা হলো আমরা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র তৈরি করব। সেই প্রজাতন্ত্রে আমরাই আমাদের রাজা হব।
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি সত্ত্বে। আমরা সবাই রাজা, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কোনো অসত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি সত্ত্বে। এই তো প্রজাতন্ত্র রবীন্দ্রনাথ ভেবেছিলেন। আমরা সবাই রাজা, আমরা ঠিক করব ভোট দিয়ে, আমাদের অধিকার দিয়ে, যে কে আমাদের শাসন করবে, আমাদের রাজা কে হবে। কিন্তু কি করবে? আজকে আপনি চাইলেন নিরঞ্জন সিংহকে রাজা বানিয়ে, কিন্তু করবেনটা কি রাজা? এটা এখন আগের মতো বলা যাবে না। রাজ জ্যোতিষী বলিয়াছেন, সকালবেলা দিবারাত্রে স্বপ্ন দেখিয়াছি, ওখানে মন্দির তৈরি করিতে হবে, ওখানে মসজিদ তৈরি করিতে হবে, এসব তো হবে না বাবা। তাহলে আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে আমরা এমন একটা দেশ করতে চাই যে দেশের মূল লক্ষ্য হচ্ছে ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস, অর্থনৈতিক ন্যায়। এই ন্যায় শব্দের একটা ব্যাপক অর্থ আছে, তার ব্যাপকতা আছে, গভীরতা আছে। সামাজিক ন্যায় দেখেছেন, গতকালকেই বোধহয় খবরের কাগজে আছে, একটি দলিত ছেলেকে পিটিয়ে মারা হয়েছে। কেন? সে বোধহয় স্কুলে উচ্চবর্ণের কোনো ছাত্রের বইটই নিয়ে টানাটানি করেছিল বা পড়তে গিয়েছিল, কি একটা ঘটনা ঘটেছে। আরে ভাই, মানুষ যখন জন্মায় তখন তো একই পদ্ধতিতে জন্মায়। পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ জন্মের পদ্ধতি এক। উচ্চবর্ণ, নিম্নবর্ণ, সাদা চামড়া, কালো চামড়া, এদিকে কোনো পার্থক্য হয় না। তাহলে আমার জন্মের প্রক্রিয়া যদি এক হয়, দুজন মানুষের আবেগ প্রেমের পরিণতিতে যদি একজন মানুষ জন্মায়, সে জন্মেই যদি যুদ্ধ করতে করতে বড় হয়, তাহলে সেই লড়াইটা, বেড়ে ওঠাটা আন্তর্জাতিক, সব সমান। এবং বলা হলো আমার তাই সংবিধানে যে ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস করতে হবে, প্রত্যেক মানুষকে সমান অধিকার দিতে হবে, একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবে, প্রত্যেক মানুষের মর্যাদা থাকবে। এই তো ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশের মহান সমস্ত দার্শনিকরা। সেই ভারতবর্ষ তৈরি করতে হবে। অর্থনৈতিক ন্যায় মানে কি? যে একজন মানুষ কোটি 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 টাকার সম্পত্তি হবে, তার ছেলের বিয়েতে 500 কোটি টাকা খরচা করবে, আর আরেকজন মা তার সন্তানকে খেতে দিতে পারছে না বলে রাস্তায় হাত পাতবে। এ আমার দেশ? এ দেশ তো ভাবিনি আমরা। আমরা তাই ভেবেছিলাম তো যে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, মানুষের কথা বলার অধিকারকে গ্যারেন্টি দিতে হবে। তুমি যে ক্ষমতায় যাবে, যাকে আমি রাজা করব, তোমার প্রাথমিক দায় আমার কথা বলার অধিকারকে তোমায় নিশ্চিত করতে হবে। তোমায় বলবো, এই রাজা তোর কাপড় কোথায়, শুনতে হবে, খুঁজতে হবে কাপড় কোথায়, কে কাপড় নিয়ে গেল বার করতে হবে। চিত্ত যেটা ভয়শূন্য কেন বলেছিলেন কবি? উচ্চ যেটা শির, জ্ঞান যেথা মুক্ত, যেটা গৃহের প্রাচীর রাখে নাই, তারে খণ্ড ক্ষুদ্র করি দিবস সর্বরি। মুক্ত কোথায় জ্ঞান? এখন বলা হচ্ছে না লেখাপড়া করার দরকার নেই, লেখাপড়া করতে হবে না, মন্দির করছি সেখানে যাও, পুজো দাও, হয়ে গেল। যাও মসজিদে গিয়ে বসে থাকা, ভিক্ষা করো, স্কুলে যেতে হবে না। স্কুলে যাবে বড় লোকের ছেলেরা, আম্বানির ছেলে যাবে, আদানির ছেলে যাবে, যে সমস্ত রাজনৈতিক নেতারা লোপাট করছেন ক্ষমতায় এসে তাদের ছেলেরা যাবে, তুমি যাবে না। আমার দেশের সংবিধান তা বলে না। এবং গণতন্ত্রের প্রাথমিক কথা হচ্ছে স্বাধীন চিন্তা এবং স্বাধীন মত প্রকাশ। স্বাধীন চিন্তার প্রাথমিক পাঠ হচ্ছে জ্ঞান ভাণ্ডারকে উন্মুক্ত করে দেওয়া। প্রাথমিক কাজ প্রত্যেককে স্কুলে নিয়ে এসো। ওই একটি কাজ বামফ্রন্ট আমলে হয়েছিল, ক্লাস 12 পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া শেখাবে এবং গ্রামে গ্রামে স্কুল তৈরি করো। সেই কাজটিকে কত তাড়াতাড়ি নষ্ট করে দেওয়া হলো দেখেছেন? একটু ভেবে, পার্থক্যটা ভেবে দেখেছেন?
বামফ্রন্ট আমলে বহু প্রান্তিক সীমার মানুষ, যার ছেলে মেয়ে জীবনে অবাকখ জানতো না, স্কুলে যাচ্ছিল। হ্যাঁ, চকচকে বাড়ি ছিল না, নীল সাদা রং ছিল না, তো গাছতলায় একটা মাস্টার ছিল, যে মাস্টারকে সরকার টাকা দেবে, ক্লাবকে নয়, পুজোয় নয়, ইমাম ভাতা নয়, পুরোহিত ভাতা নয়, লেখাপড়া শেখার জন্য দাও। কিন্তু মানুষের প্রাথমিক মানবিক মূল্যবোধ তার শিক্ষার প্রসারে, তার শরীর ঠিক রাখার জন্য, স্বাস্থ্যের জন্য দাও। তাহলে আমার সংবিধানের, গণতন্ত্রের প্রাথমিক পাঠ যদি হয় আমার এই মৌলিক অধিকার, যা আমার সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত, তাকে রক্ষা করা, তা রক্ষা করা হচ্ছে না। যাত্রা শুরু হয়েছিল, ঠিক পথেই যাচ্ছিল দেশ, কিন্তু আমরা তো আবারও বলি, আমরা তো শাসন করিনি, আমরা চিরকাল শাসিত ছিলাম। পথ চলতে চলতে কখনো কখনো পাহড়কে পড়ে গিয়েছি, কখনো হোঁচট খেয়ে পড়ে গিয়েছি, কখনো তাড়াতাড়ি উঠে গেছি, কখনো উঠতে সময় লেগেছে, কিন্তু ঠিক যাচ্ছিলাম, জাতীয় সম্পদ তৈরি করছিলাম। আমার টাকা আমি জাতীয় স্বার্থে ব্যাংকে রাখবো, সেই ব্যাংকের মালিক হবে দেশ, ব্যাংক ন্যাশনালাইজেশন। আমি ইন্স্যুরেন্স করছি আমার টাকা দিয়ে, সেটা কোনো প্রাইভেট মালিকের পকেটে যাবে না, দেশের পকেটে যাবে। আমি বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি করছি, যেখানে গরিব ঘরের ছেলেরা গিয়ে পড়াশোনা করতে পারবে। রোহিত ভেমুলা, কানাইয়া কুমার মতো আমার পাড়ার এই ঐশী টৈশী এদের মতো নিম্ন মধ্যবর্তী ঘরের ছেলেরা যেতে পারবে বিশ্ববিদ্যালয়ে, সেখানে গিয়ে পিএইচডি করতে পারবে। সে পথ থেকে বিচ্যুত হয়ে গেল। বিচ্যুত হয়ে কি বলা হলো? আমার দেশ স্বাধীন কবে হচ্ছে? যেদিন নাকি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যার বিতর্কিত জায়গায়। একটা স্থাপত্য তৈরি করেছে যা 500 বছর টিকে আছে, যা পৃথিবীর কাছে একটা দর্শনীয় বস্তু, যে আমার ভারতবর্ষের শ্রমিকেরা এমন একটা স্থাপত্য তৈরি করেছেন, তখনকার দিকে তাদের বুদ্ধিমত্তা, শ্রম কৌশল লাগিয়ে যা আছে। আমি মনে করছি এই স্থাপত্যটা তৈরি হয়েছে, এর তলায় আমার খুব প্রিয় একজন মানুষের বসত বাড়ি ছিল। তা আমার কাজকে ওটা ভেঙে ফেলা না, গোটা দেশের মানুষকে শিক্ষিত করা, যে আমাদের শ্রমিকরা এই কাজ করতে পারে, এটাকে রক্ষা করো। পাশাপাশি যারা প্ররোচনা দিয়েছিল যে এর তলায় আমার প্রেমের ঠাকুরের বাড়ি ছিল, সেই সত্য তথ্য মানুষের সামনে নিয়ে এসো। তা হলো না, কি করা হলো? ভেঙে ফেলা হলো। বর্বরতা। ও বাহেমিয়ানে যখন বৌদ্ধ মূর্তি ভাঙা হয়, তখন আমরা খুব চিৎকার করি, বর্বরতা, বর্বরতা। আর আমার দেশে যখন একটা স্থাপত্যকে ভেঙে ফেলা হয়, বর্বরতা বলা যাবে না। আমি কথা বলি, ওরা আমাকে বলে, অনেক কুকথা বলে, আমি সেসব কথা মুখেও আনতে পারি না। আমাকে পরশুদিন একজন বলেছেন, আপনি কি কাটুয়া? বললাম, ভাই জন্ম পদ্ধতি সবারই এক। যেই বললাম ফোনটা রেখে দিয়েছি। তাহলে আমরা ভারতবর্ষকে ভারতবর্ষ হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য স্বাধীন ভারতের যে সংবিধান তৈরি করলাম, যে সংবিধান মানুষের মৌলিক বুদ্ধিবৃত্তি বিকাশের একমাত্র সহায়ক, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করো। তুমি চতুর্বর্ণ মা সিস্টেম, তুমি মাথা থেকে বেরিয়েছো ব্রাহ্মণ, তুমি কাঁধ থেকে বেরিয়েছো ক্ষত্রিত্ব। আর যে চাষ করে খাওয়াচ্ছে, যে মাঠে ফসল ফলাচ্ছে, যে শ্রমিক, সে শূদ্র, তাকে ঘৃণা করো। তার ছেলে স্কুলে পড়তে গেলে পরে তার গলা টিপে মেরে ফেলে দাও। এই তত্ত্বে চলবে না, এই তত্ত্ব আমাদের সংবিধান মানে না, কিন্তু আমি মানাতে চাই। তাই বলছি সংবিধান বাতিল করো। আর যারা সংবিধান বাতিল করে বলছেন, তারা কি সংবিধান তৈরির জন্য এক বিন্দু রক্ত দিয়েছেন? আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনের কথা বলা হচ্ছে, যিনি ইংরেজের হাত থেকে পালিয়ে গিয়েছিলেন, কমিউনিস্টদের সহযোগিতায় বিদেশে গিয়ে লড়াই করেছেন। তিনি একটি হিন্দু মন্দিরে, তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, বলা হয়েছিল সেই মন্দিরে যেতে হলে পরে তিনি একাই যেতে পারবেন, তার সহযোগী আবিদ হাসান, শাহনওয়াজ খান, যারা তার সঙ্গে সমান্তরালে যুদ্ধ করছেন, তাদের ঢুকতে দেওয়া হবে না। সুভাষ বললেন, তোমার মন্দির তুমি রাখো, আমি চললাম, আমি যদি যাই সবাইকে নিয়ে যাব। এই তো নেতা। দেশের মানুষের সার্বিক কল্যাণের কথা ভাবতে হবে, তা ভাবা হচ্ছে না।
আজকে সেজন্যই আমি আর দীর্ঘ বক্তৃতা করব না, সেজন্যই আমাকে আমার এই সংবিধানটা বাঁচিয়ে রাখতে হবে। সংবিধানে যদি যথার্থ কোথাও ত্রুটি বিচ্যুতি আছে, যে ত্রুটি বিচ্যুতি মানুষের অগ্রগতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সংশোধন করতে হবে। তা তো নয়। তুমি সংশোধন করতে চাইছো, তুমি ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তিকেই অস্বীকার করছো। 47 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়নি। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, RSS এর নেতা বলছেন সেদিন যেদিন মোদি গিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে। এ কাকে অপমান করছেন? অপমান করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, মাতঙ্গিনী হাজরাকে। আমাদের যদি সামান্যতম আত্মসম্মান বোধ থেকে থাকে ভারতবাসীর, এই সমস্ত মানুষ এবং তাদের অনুগামীদের নমস্কার জানিয়ে বিদায় করে দেওয়া উচিত, যে আপনারা ভারতবর্ষের ঐতিহ্যের উত্তরসূরি নন। আজকে এই উপলব্ধি নিয়ে আমাদের চলতে হবে। সেই জন্য কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলনে এই ধরনের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভাবুন, ভেবে যারা দেশ রক্ষার জন্য প্রাণ দিয়ে সংবিধান দিয়ে গেছেন, সেই সংবিধানটাকে রক্ষার জন্য প্রাণ দিন না। প্রাণ দিতে তো বাঙালিরা কখনো ভীত সন্ত্রস্ত হয়নি, কিন্তু দ্বিচারিতা, অসত্য ভাষণ, অনৈতিহাসিক ভাষণ, তার বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। নমস্কার।